মাহা কিছু না বলে চোখ বুঝে পাশ ফিরে শুয়ে পড়ে। তার যা বুঝার বুঝে গেছে। এইসব কাহিনী সে পরেও জানতে পারবে। আগে তার জালালউদ্দিন সাহেবকে শাস্তি দেওয়া প্রয়োজন। মেহেরাবের সাথে সমঝোতা মানে তার উদ্দেশ্য থেকে ফিরে আসা। মেহেরাব হতাশার নিঃশ্বাস ফেলল। মাহার এই কঠোরতা সে মেনে নিতে পারছে না। তবে মাহার উপর রাগ করতে পারছে না। কারণ যে কোনো মেয়ে নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইবে, এটাই স্বাভাবিক। পুরো হলরুম জুড়ে পিনপদ নীরবতা পালন করছেন বাড়ির সবাই। একটু আগে ফারহান আর পুষ্পিতার বিয়ের কথা বলেছে মেহেরাব। এখন একবারই মেয়ে ছেলেকে বিয়ে দিতে নারাজ বাড়ির মানুষ। সমাজের মানুষ শুনলে কি বলবে? একবারের ছেলে মেয়ের বিয়ে, অনেকে হয়তো ব্যাপারটা খারাপ ভাবে নিবে। সবাই এই বিয়ের বিপক্ষে, তবে মেহেরাব এই বিয়ে করিয়েই ছাড়বে। সে সমাজের ধার ধারে না। অনেক তর্ক বিতর্কর পর সবাই মেহেরাবের জিদের কাছে হার মানতে রাজি হলেন বাড়ির সবাই। ঠিক হলো 1 মাস পর ফারহান আর পুষ্পিতার বিয়ে হবে। ফারহান আনন্দে আটখানা, খুশিতে মেহেরাবকে চোখ মারল। মেহেরাব রাগী দৃষ্টিতে একবার ফারহানের দিকে তাকিয়ে অন্যদিকে তাকালো। ফারহান আজ কয়দিন ধরেই তাকে পাগল বানাচ্ছে বিয়ের কথা তোলার জন্য, যার জন্য সে বাধ্য হয়েছে বিয়ের প্রসঙ্গ তুলতে। না হলে যেখানে তার নিজের সংসারে আগুন লেগে আছে, সেখানে অন্যের বিয়ের কথা তোলার মানেই হয় না। অবশ্য তারও আনন্দ লাগছে, পুষ্পিতার সাথে ফারহানের বিয়ে হলে তার বোন তার চোখের সামনেই থাকবে। দূরে কোথাও যেতে হবে না। তার এই ছোট বোনটা চঞ্চল প্রকৃতির, অন্য কোথাও নিজেকে মানাতে নাও পারে। তাই ফারহানের থেকে ভালো আর কেউ হতে পারবে না তার বোনের জন্যে। হারান ভাইয়া, হুম, বল। আপনি শহরে যাবেন? হ্যাঁ, কেন? কবে আসবেন? 2 দিন পর। না গেলে হয় না? মানে কি? এখন কি আমার শহরে যেতে হলে তোর পারমিশন লাগবে? রেগে যাচ্ছেন কেন? তো কি করব? দেখ পুষ্প, আমার কাজের বিষয় নিয়ে কেউ বাধা দিলে আমার মেজাজ গরম হয়, তাই আমার কাজের থেকে তুই দূরে থাকবি। আপনি ভুল ভাবছেন, আমি তো এমনই বললাম। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলল পুষ্পিতা। এতক্ষণে ফারহান হুঁশে ফিরল। এই মেয়েটা সব সময় তার কাজের সময় রুমে এসে বকবক করবে, আর সে উল্টো পাল্টা কথা বললেই কান্নাকাটি শুরু করবে। ফারহান নরম সুরে বলল, আরে, কান্না করছিস কেন? একটা কাজ নিয়ে এমনিই মেজাজ গরম ছিল, তার ভিতর তুই এসেছিস। আচ্ছা শুন, মন খারাপ করিস না। আমি পারলে 1 সপ্তাহের আগেই ফেরার চেষ্টা করব। সত্যি? হ্যাঁ, 3 সত্যি। আসার সময় আমার জন্য চুপ 20 ডজন চুরি হলে চলবে? 20 ডজন? হ্যাঁ, 20 ডজন। বিয়ের পর প্রতিদিন শাড়ির সাথে মিলিয়ে পরে আমার সামনে ঘুরঘুর করবি, মনে থাকবে তো? বিয়ের কথা শুনে পুষ্পিতা লজ্জা পেল। তাই সে ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে গেল। ফারহান পুষ্পিতার যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। আর মাত্র কিছুদিন, তারপর এই মেয়ে সম্পূর্ণ তার হবে। আমি আমার চাচার সাথে দেখা করব। মেয়েরা ব্রুকুচকে মাহার দিকে তাকায়। আজকাল এই মেয়েটা বড্ড জেদ করছে। কিছু বলতেও পারছে না, যদি মাহা জিদে উল্টোপাল্টা কিছু করে। এই ভয়ে কিচ্ছু বলে না, মাহার কথাই সাই দিল। আচ্ছা, আসতে বলবো। ফারুক ভাই কি সত্যি মারা গেছে? কি হয়েছিল সেদিন বলুন না। শর্ত মানবে? না। তাহলে জানাও লাগবে না। বলে মেহেরাব ঘর থেকে চলে গেল। সেও দেখতে চায় মাহা কতদিন তাদের মাঝে দূরত্ব বজায় রাখে। দক্ষিণ দিকের সেই রুমটির তালার চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাহা। দরজার তালা খুলতে হাত কাঁপছে তার। এই রুমটি তার মায়ের। এই জন্যই হয়তো এই রুমটি সবসময় তাকে টানতো। এই রুমটি দেখার জন্য তার মন ছটফট করত। মনে পড়ল সেদিনের কথা। এই রুমে ঢুকেছিল বলে মেহেরাব তাকে বকাবকি করেছিল, এমনকি তার সাথে কথা বলাও ছেড়ে দিয়েছিল। অথচ আজ নিজেই তার হাতে চাবি সঁপে দিয়েছে। আর দিবে নাই বা কেন? এই রুম যে তার মার, মানে তারও। রুমের তালা খুলে প্রবেশ করলো মাহা। সর্বপ্রথম জানালাগুলো খুলে দিল। দাদি আমাকে প্রায় সময়ই দেখতো এই রুমে আসতে, তবে স্বল্পক্ষণ থেকে চলে যেত। জানালা খোলার সাথে সাথে মৃদু বাতাস বয়ে গেল মাহার শরীরে। রুমটি দক্ষিণ দিকে, হাওয়ায় বেশ বাতাস আসে জানালা দিয়ে। কিছুক্ষণ বাইরের বাতাস উপভোগ করে সরে আসে মাহা জানালা থেকে। দৃষ্টি বুলায় পুরো ঘরে, নিজের অজান্তেই ঝুঁকে জল এসে হানা দেয়। রুমটি দেখেই বোঝা যায় তার মা কত আদরের মেয়ে ছিল। অথচ সেই আদরের মেয়েটিকে কত নিষ্ঠুর মৃত্যু দিয়েছেন জালালউদ্দিন। আচ্ছা, এই কথা জামশেদ সাহেব আর রাহেলা বেগম জানতে পারলে সহ্য করতে পারবেন? জানলে হয়তো তারা ভেঙে পড়বেন। কিন্তু তাদের যে সত্য জানার অধিকার আছে। নিজের মেয়ের খুনির আসল চেহারা তাদের দেখার প্রয়োজন। এইসব ভাবতে ভাবতে মাহা আলমারির সামনে গেল। আলমারি খুলতেই আলমারি ভর্তি কাপড় দেখতে পেল।
অশ্রু ভেজা নয়নে মাহা সবগুলো কাপড় নেড়ে নেড়ে দেখতে লাগলো। কি অদ্ভুত, যে মাকে দেখেনি সে মায়ের জিনিসগুলো তার অন্তর পোড়াচ্ছে। এই জিনিসগুলোতে মায়ের ছোঁয়া আছে ভেবে একটা শাড়ি বুকে জড়িয়ে নিল। নিয়ত করলো যেদিন জালালউদ্দিন সাহেব শাস্তি পাবে সেদিন সে এখান থেকে একটি শাড়ি পরবে। দাদাজান। আরে নাত বউ নাকি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এখন তো এই ঘরে আসোই না। অসুস্থতার কারণে আসতে পারিনি, মাফ করবেন। আরে মাফ চাওয়ার কিছু হয় নাই। তা বলো, এখন কেমন আছো? ভালো। দাদিজান কোথায়? নিচে গেছো? আচ্ছা। তোমার কি কিছু হয়েছে? মেহেরাব কিছু বলেছে নাকি? আজ যে এত নীরব। কই না তো, এমনি। আচ্ছা, আমি যাই। আচ্ছা, নিজের যত্ন নিও। হুম। বলে মাহা সেখান থেকে চলে গেল। তার যে এখন ইচ্ছে করে তাদেরকে নানি বলে সম্বোধন করতে, কিন্তু যতদিন সত্য সামনে না আসবে ততদিন তাদের কাছে তার নিজের আসল পরিচয় সে দিবে না। পাহাড় ঘরে বসে চা খাচ্ছেন জাফর ইকবাল সাহেব। মাহা নীরব চোখে নিজ চাচাকে দেখে যাচ্ছে। ইনি মাহার চাচা। কি অদ্ভুত মাহার জীবন। যাদের কাছ থেকে দূরে থেকেছে এখন শোনে তারাই তার আপন, আর যাদের কাছে বড় হয়েছে তারাই নাকি তার পর। তবে তাদেরকে মাহাপর ভাবে না, আর আপন ভাববেই না বা কেন? তারা কি তাকে কম আদর করেছে নাকি? সবসময় তাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসে আগলিয়ে রেখেছিল তারা। মেয়েরাম এতক্ষণ এখানেই ছিল, একটু আগে বের হয়েছে। হয়তো সে তাদের একা কথা বলার সুযোগ করে দিয়েছে। জাফর ইকবালের মেহেরাবের উদ্দেশ্য বুঝে আসে না, তবে সে এতটুকু জেনে খুশি যে মেহেরাব মাহাকে ভালোবাসে। তিনি নিজের চোখে দেখেছে মাহার প্রতি মেহেরাবের ভালোবাসা। তুমি এই অবস্থায় বেশি হাইপার হইও না মা। যা দেখার আমি দেখে নেব। কিছু প্রমাণ আমার কাছে আছে, তবে এখন শুধু একটা শক্ত প্রমাণ পেলেই হবে। তবে সাবধানে থাকবেন, ওই লোক কিন্তু খুব চালাক। এসব নিয়ে চিন্তা করো না তুমি। আর হ্যাঁ, মেহরাব এসবে কোনো দোষ নেই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওর বাবা মার মতোই হবে, তবে এখন বুঝেছি ওর বাবা মার স্বভাব বিন্দুমাত্র পাইনি। জানি উনি ওনার মায়ের কথায় ফেঁসে গেছেন। আসলে পরিবারের কথা আসলে উনি আগে পরিবারকে বেছে নেয়। ও হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেওয়া ছিল। কি? এই ডায়েরিটা তোমার বর্তমান মায়ের কাছে ছিল। মাহা কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিল। নীল রঙের ডায়েরির উপরে বড় বড় অক্ষরে লেখা স্বপ্নপূরণ। কিন্তু এই ডায়েরি আমার পড়া কি ঠিক হবে? এই ডায়েরি পড়লে তোমার আম্মার সম্পর্কে তুমি জানতে পারবে, এবং এর ফলে কিছুটা হলেও তোমার তাদের না দেখার কষ্ট দূর হবে। শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে মেহেরাব। মাহা খাটে বসে চোরা চোখে মেহেরাবকে দেখে যাচ্ছে। মেজাজ গরম হচ্ছে মাহার। এত সুন্দর করে তৈরি হয়ে যাওয়ার মানে কি? আবারও বিয়ে করতে চাচ্ছে নাকি? লুকিয়ে লুকিয়ে তাকিয়ে নজর দেওয়ার মানে কি বেগম সাহেবা? হকচকিয়ে যায় মাহা। লোকটা তার চোরা দৃষ্টি ধরে ফেলেছে। কেন, আমি দেখলে বুঝি খুব সমস্যা হচ্ছে? শিফাকে ডাকবো? ও দেখলে তো আবার আপনার ভালো লাগে, তাই না? আবার? হ্যাঁ। আপনার জন্য সুখবর বেগম সাহেবা, শিফা আগামীকাল চলে যাবে। সত্যি? মিথ্যে বলার কোনো কারণ দেখছি না। খুশিতে লাফিয়ে উঠল মাহা। যাক, অবশেষে এক আপদ বিদায় হচ্ছে তার কপাল থেকে। আর আপনি কবে আসবেন? এক সপ্তাহ পর। এর আগে আসা যায় না? থেকেই বা কি হবে? এমনিতেও তো একসাথে থেকেও দূরে আছে। মাহার মুখে অন্ধকারেরা ভর করে। আসলেই তাদের সম্পর্কে অনেক দূরত্ব তৈরি হয়েছে। তাদের সম্পর্কে দূরত্ব চাই না সে, তবে কেন যেন মেহেরাবকে কাছেও টানতে পারছে না। যাই তাহলে, ভালো থেকো। দাঁড়ান। মেহেরাব পিছু ঘুরতেই মাহা ঝাঁপিয়ে পড়ে মেহেরাবের প্রশস্ত বুকে। এমন ভাবে ধরেছে যেন বহু বছর পর তাদের দেখা হয়েছে। মেহেরাব সযত্নে তার বেগম সাহেবাকে জড়িয়ে ধরে। মেহেরাবের হৃদয়ে প্রশান্তির দেখা মিলল অবশেষে। এভাবে কিছু মুহূর্ত যাওয়ার পর মেহেরাব মাহার মুখ তুলল। মাহার চোখের জল মেহেরাব সযত্নে মুছে দেয় চোখের পানি। অশ্রু ছোঁয় মাহার কপালে। তারপর আবার জড়িয়ে নেয় নিজের প্রশস্ত বুকের মাঝে। নিজের আর আমার বাচ্চার যত্ন নেবেন বেগম সাহেবা। বললে বললে চলবে না। আমি যেন এসে না শুনি যে তুমি নিজের প্রতি খামখেয়ালি ছিলে। আমি সবাইকে বলে যাব তোমার যত্ন নিতে, আর আমি সেখানে থাকলেও তোমার খোঁজ নেব। জলদি আসবেন কিন্তু। চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার। জমিদার বাড়ির একমাত্র কন্যা সন্তান হওয়ায় বাড়ির সবার বেশ আদরের আমি। তবে সবার আদরের মাঝে একজনের চোখে আমি আমার জন্য ঘৃণা দেখেছি। সে আর কেউ না, আমার নিজেরই বড় ভাই জালালউদ্দিন। বড় ভাইয়ের নিজের প্রতি ঘৃণা দেখে খুব কষ্ট পেতাম।
একটা সময় জানতে পারি সে আমার আপন ভাই না, সৎ ভাই। তখন বুঝতে পারি এত ঘৃণা কেন করে আমাকে। একটা সময় তার চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে দেখতে আমার নিজেরও তাকে সহ্য হতো না। এইভাবে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলাম। তবে মজার বিষয় হলো আমাদের মাঝে এই লড়াই কেউ দেখতে পেত না। সবার সামনে আমরা দুজন এমন ভাবে থাকতাম যেন আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আড়ালে দুইজন একে অপরকে ভিন্ন কথা শোনাতাম। এইভাবে দিন যাচ্ছিল। তবে মেহেরাব ছিল আমার চোখের মণি। ওর প্রতি চাইলেও ঘৃণা আনতে পারিনি। ওর জন্মের পর আনন্দের সাথে ওর নামটা আমি রাখি, যেটা বড় ভাইয়ের পছন্দ হলো না। আর নামটা আমার দেওয়া ছিল, সে ভেবেছে আমি তাকে ছোট করতে তার ছেলের নাম রেখেছি, অথচ নামটা আমি ভালোবেসে রেখেছিলাম। আস্তে আস্তে মেহেরাব বড় হতে লাগলো, আমিও বাচ্চামো ছেড়ে দিলাম। কি লাভ বড় ভাইয়ের সাথে ঝগড়া ঝামেলা করে? তবে বড় ভাইয়ের চোখে আমার প্রতি ঘৃণা একটুও কমতে দেখিনি। বুঝতে পারলাম এই ঘৃণা কখনো দূর হবে না তার চোখ থেকে। তারিকুল ইকবাল, কি আছে এই নামে? এই নাম শুনলেই আমার হৃদয়ে কেমন শান্তির রেখা বয়ে যায়। সারা দিন শুধু এই নামের মানুষটাকেই ভেবে চাই। প্রেমের প্রস্তাব দিলেন তারিকুল ইকবাল সাহেব। মনের বিরুদ্ধে যেতে পারলাম না, তাই সামনে কি হবে না ভেবেই রাজি হয়ে গেলাম। বড় ভাই হয়তো আমার আর তারিকুল সাহেবের বিষয়টা জেনে গেছে, আর সেই সুযোগে তিনি কাজে লাগিয়ে ফেললেন। ছেলে দেখছেন আমার বিয়ের জন্য। তারিকুল সাহেব বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু বাবা আর বড় ভাই ওনাকে অপমান করে পাঠিয়ে দিলেন। আজ আমার নিজেকে সবচেয়ে বড় অসহায় লাগছে। আজ তারিকুল সাহেব এসেছিলেন, আমাকে তার সাথে যেতে বললেন। আমি তাকে ঠকাতে চাই না, তাই সিদ্ধান্ত নিয়েছি তার সাথে চলে যাওয়ার। বড় ভাইয়ের চালে আমি ফাঁসতে চাই না নিজের সুখের বলি দিতে। জমিদার বাড়ি থেকে আসার পর থেকেই অনুতপ্ত হচ্ছি আমি। তবে তখন তাদের ছেড়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। জমিদার বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? এতগুলো চিঠি দিলাম, একটারও উত্তর দিল না, অথচ তাদের দেখার জন্য আমার মন পুড়ছে। বিয়ের এতগুলো দিন পার হয়ে গেল, অথচ আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারছি না। এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? আচ্ছা, আমি কি পালিয়ে এসে বিয়ে করার জন্য এই শাস্তি পাচ্ছি? তবে এই কষ্টের মাঝে একটাই শান্তি, তারিকুল সাহেব আমার পাশে আছেন। অন্য কেউ হলে হয়তো এতদিনে ছেড়ে চলে যেতেন। অবশেষে সুখেরা এসে ধরা দিল আমার কাছে। আজ জানতে পারলাম আমি মা হতে চলেছি। আজ আমার জীবনের সব থেকে সুখের দিন। তারিকুল সাহেব তো খুশিতে পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছেন। আমার জীবনে একটা ছোট্ট পরীর আগমন ঘটেছে। ছোট ছোট হাতগুলো দিয়ে আমার আঙুলটা যখন চেপে ধরলো, তখন আমি আমার জীবনের সব বেদনা ভুলে গেলাম। আমার এই ছোট্ট পরীটার নাম মেহরাব, আর আমার নামের সাথে মিলিয়ে রাখলাম মারহানা মাহা। ইস, আজ যদি বাড়ির মানুষগুলোকে কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো। তারাও আজ আমার সুখের সঙ্গী হতো। বিশেষ করে মেহরাবকে মনে পড়ছে। ওকে তো বলেছিলাম আমার মেয়ের জামাই বানাবো। আজ মাহাকে দেখলে হয়তো ও সাথেই নিয়ে যেত। ইস, সন্তানেরা কেন অসুস্থ হয়? আজ 3 দিন ধরে আমার ছোট্ট মেয়েটি অসুস্থ। ওর অসুস্থতায় আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর অসুস্থতা কি কোনোভাবে আমার মাঝে দেওয়া যায় না? এই প্রশ্ন তারিকুল সাহেবকে করার পর উনি খুব বকা দিল। কেন আমি মেয়ের অসুস্থতায় এত ভেঙে পড়ছি, অথচ সে নিজেই মেয়ের অসুস্থতায় নীরব হয়ে গেছে, কথাও বলছে না ঠিক মতো। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট পরী এখন পুরো সুস্থ। এই যে আমার সামনে বসে খেলছে। আমার ছোট্ট মাহা আজ আমাকে মা বলেছে। এক অন্যরকম অনুভূতি অনুভব করছি আমি, যে অনুভূতি বলার মতো না। অবশেষে বাড়ির সবার রাগ ভাঙলো। এত বছর পর চিঠির উত্তর দিল, আর আমাদেরকে জমিদার বাড়িতে যেতে বলেছে। আগামীকাল গ্রামে যাব, ভাবতেই আনন্দ লাগছে। কতদিন পর তাদের দেখা পাবো। কতগুলো দিন পেরিয়ে গেছে, মাকে মা ডাকতে পারেনি। ছোট্ট মেহেরাবকে কতদিন হলো দেখা হয়নি। আচ্ছা, ও তো এখন বড় হয়ে গেছে, তাই না? থাক, আজ আর এত না লিখি। আবার ফিরে এসে এই ডায়েরিতে লেখা হবে। ওখানে আনন্দের দিনগুলোর কথা হবে।
ডায়েরিটা টেবিলে রেখে হু হু করে কেঁদে উঠল মাহা। আবার এসে ডায়েরিটা লেখার হলো কই? শুধু এই ডায়েরিটা অসম্পূর্ণ না, এখানে তার মায়ের শেষ ইচ্ছেটাও অসম্পূর্ণ রয়ে গেছে। কত শখ করে শহর থেকে গ্রামে এসেছিল পরিবারের সাথে দেখা করতে, অথচ শেষ দেখার হলো কই? এমনকি তাদের লাশটাও জালালউদ্দিন আনেনি। এত নিষ্ঠুর মানুষ কিভাবে হয়? মিতালি বিয়ের পর প্রথমবার বাবার বাড়ি এসেছে, সেই হিসেবে বাড়িতে নতুন জামাইকে আপ্যায়ন করতে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে। আজ আসার কথা ছিল না, হঠাৎ করেই এসেছে তারা। মিতালির স্বামী মিতালিকে খুব ভালোবাসে, তবে মিতালি সে কি ভালোবাসতে পেরেছে? না, পারেনি। তবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিয়ে নামক পবিত্র সম্পর্কের মাঝে থেকে সে ফারহানকে ভুলে যেতে চাচ্ছে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে। কিন্তু ফারহান আর পুষ্পিতার বিয়ের কথা যখন শুনলো তখন তার বুকে গিয়ে বিঁধল। তবুও মুখে হাসি বজায় রেখেছে মেয়েটা, যাকে বলে লোক দেখানো। ফারহান কখনো তাকে ভালোবাসেনি, বাসলে হয়তো আজ পুষ্পিতার জায়গায় সে থাকতো। এসব কথা ভেবে সে নিজেই নিজেকে ধিক্কার জানালো। এত কেন ভাবছে সে তো এখনো অন্য কারো অর্ধাঙ্গিনী। অনেক হয়েছে, এখন সে শুধু তার জীবনের কথা ভাববে, জীবনকে সাজাবে নতুন করে, এক নতুন রূপে, যেখানে ফারহান নামক কোনো ব্যক্তি ঠাঁই পাবে না। তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি কোন সাহসে আমার রুমে এসেছো? কেন, ভাগ্নি হয়ে কি মামার রুমে আসতে পারি না? ভুলে ওই নামে ডাকবে না। আমি তোমাকে আমার ভাগ্নি হিসেবে মানি না। কারণ আপনি মামা হওয়ার যোগ্য না। অবশ্য আপনি কিছুই হওয়ার যোগ্য না। আপনাকে তো মানুষ ভাবতেও আমার বিবেকে বাঁধে। এই মেয়ে, তুমি কাকে কি বলছো ভেবে দেখছো? নিজের বিপদ দেখে এনো না, ভালো হবে না বলে দিচ্ছি। কিন্তু আমি তো আমার বিপদ দেখতে চাই। আমিও দেখতে চাই আপনার ছেলের সুরক্ষা থেকে কিভাবে আপনি আমায় ক্ষতি করেন। আমাকে রাগানোর ফল ভালো হবে না, আবারও বলে দিচ্ছি। আমার বাবা মা তো আপনাদের থেকে দূরেই ছিল, তারপরেও তাদের মারলেন কেন? সম্পত্তির জন্য? দেখেন, ভাগ্যে কি নির্মম পরিহাস। যে সম্পত্তির জন্য আপনি আমার মাকে মারলেন, সেই সম্পত্তির মালিক হবে আমার সন্তান। তাহলে কি লাভ হলো তাদের মেরে? তোমার কাছে আমি এসব শুনতে চাইনি। আমার ভালো আমি বুঝি, এখন তুমি যাও। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আপনার ধ্বংস আপনার খুব নিকটে, সো সাবধানে থাকবেন মামা যান। বলে মাহা সেখান থেকে চলে আসলো। জালালউদ্দিন সাহেব মাহাকে সহ্য করতে পারে না, সে কথা মাহা জানে, আর এই জন্যই তাকে জ্বালাতে মাহা তার কাছে গিয়েছিল। যতদিন সবকিছু প্রমাণ না হবে ততদিন সে এভাবেই ঘুরঘুর করে দেখিয়ে দেবে, যাতে জালালউদ্দিন সাহেব নিজের হার দেখতে পায়। শাশুড়ি মাকে আজকাল এড়িয়ে চলে মাহা, কারণ হাফসা বেগম স্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে অন্যায়ের পক্ষ নিয়েছে। স্বামীর পাপগুলোকে তিনি আড়াল করে রেখেছেন। মাহাও দেখতে চায় এই পাপ তিনি কতদিন লুকায়িত রাখতে পারেন তারা। নিজের ঘরে বসে উপন্যাসের বই পড়ছে পুষ্পিতা। সে সময় দরজায় করাঘাত পড়ে। দরজার দিকে তাকাতেই মিতালিকে দেখতে পাই। মিতালিকে দেখে পুষ্পর মুখে হাসি ফুটে। সে না জানে মিতালি ফারহানকে ভালোবাসে, জানলে হয়তো তাদের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরি হতো। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপা, তুমি কেমন আছো? এই তো ভালো। আমি এসেছি জেনেও দেখা করতে গেলি না কেন? গিয়েছিলাম, কিন্তু তুমি আর দুলা ভাই একা আছো ভেবে ফিরে এসেছি। বাবা, এত বুঝদার হলি কবে থেকে? আমি তো আগে থেকেই বুঝতাম, কিন্তু তোমরা কেউ মানতেই চাও না। আচ্ছা বাবা, হয়েছে। শুনলাম তোর আর ফারহান ভাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে। মুহূর্তেই পুষ্পিতার মুখ লজ্জায় লাল রঙা হয়ে আসলো। তা দেখে মিতালি মুচকি হাসলো। পুষ্পিতাকে সে খুব ভালোবাসে, তাই সে মন থেকে চায় পুষ্পিতা ভালো থাকুক। রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে যাচ্ছেন জালালউদ্দিন সাহেব। শহরে তার একটি অস্ত্র পাচারের ব্যবসা ছিল। তার গোপনে গড়া এত বছরের প্রতিষ্ঠিত ব্যবসা তার নিজের ছেলেই ধ্বংস করেছে। হ্যাঁ, মেহরাব আর ফারহান মিলে তার যত্নে গড়া ব্যবসা ধ্বংস করেছে। প্রচুর রাগে জালালউদ্দিন সাহেব নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। ঠিক সেই মুহূর্তেই দেখলো শাড়ি পরিহিত এক রমণী ছাদে রেলিং এর সামনে দাঁড়িয়ে আছে। মাহা সব সময় এক রঙের শাড়ি পরে, সেই হিসেবে জালালউদ্দিন সাহেব বুঝে নিলেন সামনে কে থাকতে পারে। কোনো কিছু না ভেবেই তিনি গিয়ে পিছন থেকে রমণীটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ছাদ থেকে। গগন ফাটানো শব্দ ছড়িয়ে পড়লো চারিদিকে। নিশুতি রাতে সেই চিৎকার খুব ভয়ানক শোনালো। যে জায়গায় রমণীটি পড়েছে সে জায়গায় রক্তের বন্যা বয়ে গেল। আরো একবার নিজের আপন মানুষের রক্ত ঝরালেন জালালউদ্দিন সাহেব। ভাই, একটু সাহায্য করলেও তো পারিস। এতগুলো ব্যাগ আমি একা বহন করছি, তোর কি একটু দয়া হচ্ছে না? ট্রেন থেকে নেমেই ফারহানের কথা শুনে তার দিকে ভ্রুকুঁচকে তাকালো মেহেরাব।
ফারহানের দু হাতে ব্যাগ। তারা গিয়েছিল কাজের জন্য, অথচ গাধাটা বিয়ের জন্য অর্ধেক জিনিস এক্ষুনি কিনে নিচ্ছে। এই গাধাটা কিভাবে যে পুলিশ হলো মেহেরাবের বুঝে আসে না। অবশ্য তার সামনেই যত বাচ্চামো করে। এমনিতে ফারহান নিজেই খুব রাগী। মেহেরাব বিরক্তিকর সুরে বলল, না, হচ্ছে না। শহরে গিয়েছিলাম কাজের জন্য, সেখানে তোর এত কিছু কেনার মানে বুঝলাম না। বিয়ের আরো কতদিন আছে, তখন গিয়েও তো কিনতে পারতি। আর তোর মতো কি সবাইকে কিপটে ভাবিস নাকি? তোর ভাগ্য ভালো যে আমার বোনের তোর মতো একটা বউ পেয়েছিস, না হলে অন্য কেউ হলে কবেই তোর এই কিপটেমিতে স্বভাবের জন্য তোকে ছেড়ে চলে যেত। এই, এখানে কিপটামারি কি হলো? তোর মতো আমি আজহারা ছিলাম না, তাই কিনে নি। পরবার কিনে দেখিয়ে দেবো তোকে। আচ্ছা দেখাস, এখন একটা ব্যাগ হাতে নিয়ে আমাকে ধন্য কর প্লিজ। ফারহানের দিকে রাগী চোখে একবার তাকিয়ে নিজের হাতে একটি ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো মেহেরাব। আজ কতদিন হলো সে তার বেগম সাহেবাকে কাছ থেকে দেখতে পারেনি। আজ গিয়ে মন ভরে দেখবে। এই কয়দিন তার বেগম সাহেবাকে ছেড়ে থাকতে কত কষ্ট হয়েছে, সে কথা একমাত্র সেই জানে। আজ মনটা বড্ড ছটফটে লাগছে। মনে হচ্ছে তার কোনো প্রিয় জিনিস তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তবে কেন এমন লাগছে বুঝে আসছে না মেহেরাবের। এখন কোনো মতে দ্রুত বাড়িতে পৌঁছাতে পারলেই শান্তি পাবে সে। রাত তখন গভীর। রাতের খাবার খেয়ে মাহা নিজের বিছানা ঠিক করছে শোবার জন্য। ঠিক সেই সময় রুমে প্রবেশ করে পুষ্পিতা, মুখে তার উচ্ছ্বাসিত হাসি। পুষ্পিতার সাথে মাহার সম্পর্ক বন্ধুত্বের মতো। তারা প্রায় সমবয়সী হওয়ায় তাদের মধ্যে আড্ডা বেশ জমে। পুষ্পিতা মাহার কাছে নিজের কোনো কথা গোপন রাখে না, মনের ভিতরে সব কথা মাহার কাছেই বলে। এত রাতে হঠাৎ পুষ্পিতা কেন তার ঘরে এসেছে কারণ বুঝতে পারল না মাহা, তাই ভ্রুকুচকে প্রশ্ন করে, আজ এত রাতে আমার ঘরে? ভাবি, কাল না ফারহান ভাই আসবে। মাহা বালিশ ঠিক করতে করতে বলে, হ্যাঁ জানি, তো কি হয়েছে? আমার খুব আনন্দ লাগছে জানো, যাওয়ার আগে বলে গেছে আমার জন্য 20 ডজন চুড়ি আনবে, সেগুলো শাড়ির সাথে মিলিয়ে পরতে বলেছে। বাহ, তলে তলে এত ভালোবাসা। ভালোই ননদিনী, চালিয়ে যাও। এখন শোনো না, তোমাকে যা বলতে এসেছি। হ্যাঁ বলো, সেটাই শুনতে চাই। আমাকে শাড়ি পরানো শেখাও। এখন? হ্যাঁ, প্লিজ প্লিজ না করো না, আমার এখনই শিখতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলমারি থেকে দেখো কোনো শাড়ি ভালো লাগে কিনা। যেটা ভালো লাগে নিয়ে আসো, আমি পরিয়ে দিচ্ছি। পুষ্পিতা আলমারি থেকে বেছে লাল রঙা একটি শাড়ি নিয়ে আসে। মা মুচকি হেসে সুন্দর করে শাড়িটি পুষ্পিতাকে পরিয়ে দেয়। বাহ ননদিনী আমার, তোমায় তো লাল শাড়িতে পুরো বউ বউ লাগছে। ফারহান ভাই থাকলে আজই বিয়ে করে ফেলতো। পুষ্পিতা আলমারি থেকে বেছে লাল রঙা একটি শাড়ি নিয়ে আসে। মা মুচকি হেসে সুন্দর করে শাড়িটি পুষ্পিতাকে পরিয়ে দেয়। লাজুক হাসে পুষ্পিতা। মাহাকে বলে সেই ছাদে যাবে চন্দ্রবিলাস করতে। মাহা তাকে বারণ করে, কিন্তু সে শোনার পাত্রী না। যেভাবে রুমি এসেছিল ঠিক সেভাবেই চলে যায়। মাহা ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলে। এই মেয়ে এমনিতেই ফারহানের প্রেমে পাগল ছিল, এখন বিয়ের কথায় মাথাটা পুরোই গেছে। জমিদার বাড়ির উঠোনে পা রাখতেই অবাক হয়ে মেহেরাব আর ফারহান একে অপরের দিকে তাকায়। বাড়ির উঠোন ভর্তি মানুষের ভিড়। সেই ভিড়ের ভেতর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। বাড়ির ভিতরে কারো কিছু হয়েছে এতটুকু তারা বুঝতে পারলো। পা জোড়া জমে গেল তাদের। তারা চাইছে ভিতরে যেতে, তবে যেতে পারছে না, কোনো এক অজানা ভয়ে। ভিড় টেলে মেহেরাব আগে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে তার কলিজার পানি শুকিয়ে গেল। এই যে কেউ একজন কাফনের কাপড় পরে খাটিয়ায় শুয়ে আছে। মুখ ঢেকে থাকায় বুঝতে পারছে না কে হতে পারে, তবে সে এতটুকু বুঝেছে তার আপন কেউ এখানে শুয়ে আছে। খাটিয়ার একপাশে বসে কান্না করছে তার মা আর চাচিরা। মেহেরাব নিচে বসে পড়ল। কাপা কাপা হাতে শুয়ে থাকা মানুষটির মুখ থেকে কাপড় সরালো। এই সে কার মুখ দেখলো? বুকের বাঁ পাশে হাত রাখলো মেহেরাব। অশ্রু সিক্ত চোখ জোড়া এসব বিশ্বাস করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে শুনতে পেল ফারহানের আওয়াজ, ভাই, ও এভাবে শুয়ে আছে কেন? ফারহানের উত্তরে কিছু বলে না সে। সে নিজেই তো বুঝতে পারছে না তার বোন কেন এখানে শুয়ে আছে। তার মুখ থেকে কথা বের হচ্ছে না, গলা ধরে আসছে। তারও প্রশ্ন করতে মন যাচ্ছে কেন তার বোন এই ছোট্ট খাটিয়ায় শুয়ে আছে, তবে সে পারছে না কিছুই জিজ্ঞেস করতে। নিজেকে কেমন বোবা বোবা লাগছে। বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে খুব। কি হলো, কেউই কিছু বলছে না? এখানে শুয়ে আছে কেন? এই কথা বলে ফারহান আর দাঁড়ায় না, তড়িঘড়ি করে বসে পুষ্পিতার গালে হাত রেখে ডাকতে থাকে, এই তুই এভাবে শুয়ে আছিস কেন? উঠ উঠ বলছি। এভাবে শুয়ে থাকলে কিন্তু তুই শাস্তি পাওয়া লাগবে। এইখানে শুয়ে থাকবি?
ফারহানের এহেন কাণ্ডে এগিয়ে আসে ফারহানের মা। কান্না করতে করতে বলে, বাবা তুই শান্ত হ, ও চলে গেছে আমাদের ছেড়ে, ও আর আসবে না আমাদের মাঝে। চলে গেছে মানে? মা তুমি কি বলছো? জানো তুমি ও কেন আমাদের ছেড়ে চলে যাবে? ও তো আমাদের ছোট, তাই না? তাহলে ও কেন আমাদেরকে ছেড়ে চলে যাবে? তুমি বলো। ও নিশ্চয়ই মজা করছে। বলে আবারও পুষ্পিতাকে ঢাকতে শুরু করে ফারহান। ডাকলেই কি আর পাওয়া যাবে পুষ্পিতাকে? সে তো চলে গেছে তার নিজ ঠিকানায়, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। ফারহান পুষ্পিতাকে ওঠানোর জন্য খুব ডাকলো, তবে তার পুষ্প আর উঠল না। শেষে সবাই বাধ্য হয়ে জোর করে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেল। মেহেরাব অনুভূতিহীন চোখে শুধু ছোট বোনকে দেখে গেল। তার বোনটা বড্ড চঞ্চল স্বভাবের, তাহলে আজ এত চুপচাপ কেন? কেন তার সাথে কথা বলছে না? তার বোন অভিমান করলে তার সাথে কথা বলা ছেড়ে দিত, তাহলে কি আজও কোনো কারণে অভিমান করেছে? তখন তো অভিমান করলে মেহেরাব বোনকে গিয়ে যদি বলতো, কিরে এখনো রেগে আছিস? তাহলে তার বোন অভিমান ভুলে যেত। তাহলে আজ কেন কথা বলছে না? মাহা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল, যার জন্য তাকে তার রুমে পাঠানো হয়েছিল। জ্ঞান ফিরতেই সে আবারও জোর করে এসে পড়েছে। মেহেরাবকে এমন অনুভূতিহীন দেখে মাহা ফের কান্নায় ভেঙে পড়ে। সে জানে তার স্বামী তার বোনকে কতটা ভালোবাসে। সে বোনের মৃত্যু মেনে নেওয়া এত সহজ না। মেহেরাব চোখ তুলে আশেপাশে সবাইকে দেখল। চারিদিকে তার আপন মানুষের চিৎকার ভেসে আসছে। আস্তে আস্তে মায়ের কাছে গেল সে। মায়ের কাছে গিয়ে মায়ের বুকে পড়ে কান্নায় ভেঙে পড়ল। অবশেষে তার কান্নার বাঁধ ভাঙল। কে বলে ছেলেরা কান্না করে না? ছেলেরাও কান্না করে যখন তারা তাদের আপন মানুষ হারায়। জালালউদ্দিন সাহেব নিজের ঘরে বসে কান্না করছেন। যখন ছাদ থেকে ধাক্কা দিয়ে নিজের মেয়ের গলার সুর শুনতে পায়, তখন তিনি হতভম্ব হয়ে যান। নিচে কে পড়েছে তা জানতে দ্রুত পায়ে নিচে নামতেই মেয়ের মুখশ্রী দেখতে পান তিনি। জমিদার বাড়ির সবাই তখন ভয়ানক চিৎকারের আওয়াজ শুনে বাড়ির উঠোনে বের হয়। নিচে রক্তাক্ত অবস্থায় পুষ্পিতাকে দেখে সবাই বিস্মিত হয়। দেরি না করে পুষ্পিতাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তার আগেই পুষ্পিতা নিজের শেষ নিঃশ্বাস করেন দুনিয়া থেকে। আজীবনের জন্য ছেড়ে চলে যায় সকলকে। ডাক্তার জানায় নিচে হয়তো ইট ছিল, যার ফলে পুষ্পিতার মাথায় গভীর আঘাত পেয়ে সাথে সাথে মৃত্যুবরণ করে। জালালউদ্দিন মেয়ের লাশের কাছে বেশিক্ষণ থাকেনি। বাড়িতে লাশ আনার পর থেকে সে নিজের ঘরে বসে আছে। আজ সে অনুতপ্ত, বড্ড অনুতপ্ত। তবে আজ অনুতপ্ত হয়ে লাভ নেই। তার আদরের রাজকন্যার মৃত্যুর জন্য আজ সে দায়ী, তার হিংসা দায়ী, আর তার পাপ দায়ী। দেখতে দেখতে কেটে গেছে 6টি বছর। এই 6 বছরে অনেক কিছু বদলিয়ে গেছে জমিদার বাড়ির। সেদিন জালালউদ্দিন সাহেব নিজের ভুল বুঝতে পেরেছিলেন। নিজের ভুল বুঝে সে নিজের মেয়ের খাটিয়া বহন করেনি নিজ কাঁধে। তার মনে হয়েছিল তার মতো পাপী মানুষ তার নিষ্পাপ মেয়ের লাশ কাঁধে বহন করলে তার মেয়ে কষ্ট পাবে। তার এই মেয়েটি বেশ আদরে ছিল তার কাছে। বাহির থেকে আসলেই তার কাছে বিভিন্ন আবদার করত। তিনি বাসায় ফিরলে বাচ্চাদের মতো তার আশেপাশে ঘুরঘুর করত। মেয়ের আবার সুভাষিনী যখন তার কাছ থেকে দূরে সরে গেলেন, তখন এই মেয়েটি তার কাছে ছিলেন। দুনিয়ার প্যাচ খোঁজ বসত না মেয়েটি। বড্ড নিষ্পাপ ছিল, আদরে ছিল। সে আদরের মেয়েটিকে তিনি নিজের হাতে খুন করেছেন। ভাবতেই নিজেকে নিজে খুন করতে ইচ্ছে করছিল তার। সেদিন রাতেই জমিদার বাড়িতে পুলিশের আগমন ঘটে। হঠাৎ পুলিশের আগমনের কারণ বুঝে না কেউ। পুলিশ আসার সাথে সাথেই জালালউদ্দিন সাহেব নিজ কক্ষ হতে বের হন। একে একে স্বীকার করে নিজের সব পাপ। বাড়ির মানুষ স্তব্ধ হয়ে যায় তার জবানবন্দিতে। কেউই বাস্তবতা বিশ্বাস করতে পারছিল না। সবাই শুধু নির্বাক হয়ে শুনে গেছে। জালালউদ্দিন সাহেব সবকিছু নিজ মুখে স্বীকার করে রাহেলা বেগমের পায়ে পড়ে মাফ চায়। রাহেলা বেগম পারেনি নিজের মেয়ের খুনিকে মাফ করতে। তিনি নৈশব্দে চলে যান সেখান থেকে, যাকে তিনি ছোট থেকে নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন। সে তার নিজ সন্তানের হত্যাকারী। সে তো কখনো জালালউদ্দিন আর মার্জিয়া জাহানের মাঝে তফাৎ করেনি, বরং দুজনকেই নিজের সন্তানের মতো বড় করেছিলেন। তাহলে কেন তার ফুলের মতো মেয়েটিকে খুন করা হলো? কি দোষ ছিল তার? জালালউদ্দিন সাহেব একে একে সবার কাছেই মাফ চায়, তবে কেউ তাকে মাফ করেনি। হাফসা বেগমও সেদিন স্বামীর দিকে ঘৃণিত নজরে তাকিয়েছিলেন। মনে মনে তিনি নিজেকে দোষারোপ করতে লাগলেন। তিনি যদি সেদিন স্বামীর পাপ না ঢাকতেন, তাহলে হয়তো আজ তার নিষ্পাপ মেয়েটি বেঁচে থাকতো। নিজের ভুলের জন্য এত বড় শাস্তি পাবেন তা তিনি কখনো ভাবেনি। আর মেহেরাব, সে কিচ্ছুই বলল না, শুধু শুনে গেছে তার বাবার বলা প্রতিটি পাপের স্বীকারোক্তি। জালালউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়ার পর যে যার রুমে চলে গেল। কান্না করতে করতে সবার চোখের পানি যেন ফুরিয়ে এসেছিল।
সেদিন রাতেই ঘটল আরেক অঘটন। ফারহানও ছাদ থেকে লাফ দিয়েছিল আত্মহত্যার জন্য, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল সে। সে মৃত্যুকে তার সঙ্গী করতে চেয়েছিল, তবে মৃত্যু তার সঙ্গী হতে চায়নি। ফারহান প্রথম কিছুদিন পাগলামি করলেও পরে সবকিছু মেনে নিল। তবে এখনো সে নতুনভাবে জীবন শুরু করতে পারেনি, ভুলতে পারেনি তার পুষ্পকে। মাহিরা, আম্মাজান মাহিরাকে দেখেছেন? না তো, কেন? ও পুরো বিছানায় পানি ফেলে কোথায় পালিয়ে গেছে? আজ পেয়ে নি, খবর আছে ওর। বৌমা, এত রেগে যাচ্ছ কেন? বাচ্চা মানুষ একটু একটু দুষ্টুমি তো করবে। তাই বলো পুরো বিছানা ভিজিয়ে ফেলবে? আপনার আল্লাদে ও এমন হয়েছে, আজকে পাই ওর খবর আছে। বলতে বলতে মাহা রান্নাঘরের দিকে চলে গেল। সে যাওয়ার পরেই মাহিরা সোফার পিছন থেকে বেরিয়ে দাদির কোলে উঠে গালে চুমু দিল। মাহিরা মেহেরাব আর মাহার একমাত্র মেয়ে, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। সারাদিন দুষ্টুমি করতে থাকে, আর দুষ্টুমি করবে নাই বা কেন? সে যে এ বাড়ির একমাত্র ছোট সদস্য, সবার খুব আদরের। দাদি আম্মা, বলো। আম্মাকে এত জ্বালাও কেন? আমার গরম লাগছিল, তাই বিছানায় পানি ঢেলে ঠান্ডা করেছি। মাহিরার কথা শুনে শব্দ করে হেসে দিলেন হাফসা বেগম। এই মেয়ের পাকামো কথা শুনে না হেসে পারা যায় না। যখন সে মেয়ে শোকে কাতর ছিল, হাসতে ভুলে গিয়েছিল, তখন এই ছোট্ট প্রাণটি তাকে বাঁচার জন্য নতুন দিক দেখিয়েছিল, যাকে দেখে তার মেয়ে হারানোর কষ্ট একটু হলেও কমেছে। হঠাৎ মনে পড়ল তার শাশুড়ি মায়ের ওষুধ খাওয়ানো বাকি। জামশেদ সাহেব মারা গিয়েছেন আজ 5 বছর হবে। ছেলের ভয়ানক রূপ আর ছোট নাতনির হঠাৎ মৃত্যু মানতে পারেননি তিনি। তখন থেকে বিছানায় শায়িত হন তিনি। বছর যেতে না যেতেই মৃত্যুকে আলিঙ্গন করেন। তারপর থেকে রাহেলা বেগম আরো ভেঙে পড়েন। এখন বেঁচে আছেন নামের মাত্র, আশায় আছেন কবে স্বামীর কাছে যাবেন। কি হয়েছে? আমার ছোট্ট পাখিটির কেউ কিছু বলেছে? মা মেরেছে। চোখ বড় বড় করে মাহা মেয়ের দিকে তাকাই। সে মেরেছে? কখন মারলো? এই মেয়ে তো সেই সকাল থেকে তার শাশুড়ি মায়ের আঁচল ধরেই ঘুরঘুর করছে, তার ধারে কাছেও আসেনি, আর এখন বলছে নাকি তাকে মেরেছে। আম্মা দেখেছেন এই মেয়ে কত বড় মিথ্যা কথা বললো? আমি না কেউকে মেরেছি। আমার মেয়েকে না মারলে কি আমার মেয়ে মিথ্যা বলছে? কালও তুমি ওকে মেরেছ। রেগে গেল মাহা। তাকে মিথ্যুক বলা হচ্ছে? এই লোক সবসময় মেয়ের পক্ষ নেয়, তার কি কোনো দাম নেই? সেও রেগে উত্তর দিল, বেশ করেছি, মেরেছি, আরো মারবো, দেখি আপনি কি করতে পারেন। কি করতে পারি দেখতে চাও? হ্যাঁ চাই। বাড়ির প্রত্যেকটি সদস্য তাদের বিনা কারণে ঝগড়া দেখছে। সামান্য বাচ্চার বিচারে এরা নিজেরাই ঝগড়া পাকিয়ে বসে আছে। অবশ্যই আর নতুন না, এই দেখা যায় তারা ঝগড়া করছে, আবার একটু পরেই দেখা যাবে বাগান বিলাস বা চন্দ্রবিলাস করছে। তাদের ঝগড়া থামাতে চাইলেন হাফসা বেগম ছেলের বউয়ের পক্ষ নিয়ে যা সত্য তাই বললেন। বাবা, মাহা মিথ্যে বলছে না। আজ সারাদিন মাহিরা আমার কাছেই ছিল। মেয়েরা পদবম্ব হয়ে একবার মেয়ের দিকে তাকায়, যে একবার মাহার দিকে। মেয়ে তার কোলে চুপটি করে মাথা নিচু করে রেখেছে, আর মাহার আগে ফুঁসছে। মেহেরাব অসহায় চোখে মাহার দিকে তাকাল, যার মানে আমার কোনো দোষ নেই। সে দৃষ্টি দেখে মাহার রাগ যেন আরো বাড়ল। ঝাঁঝালো গলায় বলল, আমার ভালো লাগছে না, আমি আজকে দাদিজানের ঘরে শুবো। বলেই হনহনিয়ে চলে গেল সেখান থেকে। আম্মু, বাবাকে শুধু শুধু মিথ্যে কেন বললে? মেয়ে তার কিছু বলল না, মাথা নিচু করে বসে আছে তার কোলে। এবার সে একটু কঠোর কণ্ঠে বলে, আজ বলেছো, আর কখনো যাতে তোমার মুখে মিথ্যা না শুনে, মনে রেখো। মেয়ে তার কাদো কাদো সুরে বলে, আচ্ছা। মেয়েরা মেয়ের কপালে চুমু খেয়ে হাফসা খাতুনের কলি দিয়ে উপরে চলে যায়। এখন তার বউকে মানাতে হবে। আজ বেশ রেগেছে তার বউ, তবে বউকে মানানোর উপায় তার জানা আছে। এই হাত ছাড়ুন, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। উঠুক, তাতে আমার কি? এত রেগে আছো কেন? আমার কি দোষ? তোমার মেয়ে যে তোমার মতো নাটকবাজ হয়েছে তাই কি আমি জানি? এই কি বললেন আমি নাটকবাজ? মেয়েকে হাসলো মেহেরাব। ইস, আবারও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কথা ঘুরালো, হ্যাঁ, তুমি নাটকবাজ, সে নাটক দেখতে আমি আমার জীবন দিতে রাজি। ইস, বুড়ো বয়সে ঢং দেখাতে এসছে। এই বুড়ো কাকে বলছো? মাত্র এক বাচ্চার বাবা বলছি। এক বাচ্চা হোক বা 10 বাচ্চা, একটা কথা কান খুলে শুনে রাখুন, এক বাচ্চাতেই পুরুষ বুড়ো হয়ে যায়। মানি না। না মানলে নেই। এখন চলেন খেতে দিই, নইলে তো পরে মেয়ের মতো নালিশ দেয়া শুরু করবেন। চারিপাশ নিস্তব্ধতায় ছড়ানো, কোনো শব্দ নেই। মৃদু চাঁদের আলো ছাদে। অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে আছে মেহেরাব আর ফারহান। তাদের মুখে কোনো কথা নেই। মেয়েরা ফারহানকে কিছু বলার জন্য ছাদে ডেকেছে, অথচ বলার মতো সাহস পাচ্ছে না। তবুও নিজের মনকে শক্ত করে নরম সুরে শুধায়, চাচি, যে মেয়েকে বিয়ে করতে বলেছে তাকে বিয়ে করে ফেল।
এই কথা তুই বলছিস? হ্যাঁ, কারণ এইভাবে জীবন চলে না, বাস্তবতা মানতে শেখ। যে বাস্তবতায় আমার পুষ্প নেই সেই বাস্তবতায় আমি না। তুই বুঝছিস না কেন? এইভাবে জীবন চলে না। বুঝতে চাইও না। তোরা সবাই বেঈমান। তোর বোন ও বেঈমান। কেন সে আমার আসার অপেক্ষা করলো না? 1 সপ্তাহ কি এত বেশি ছিল? কেন আমাকে বিয়ে না করে ফাঁকি দিল? উত্তর দে। জেদ করিস না ভাই। দেখ, যে চলে গেছে সে আর আমাদের মাঝে আসবে না। না আসুক, দেখবি আমি খুব শীঘ্রই চলে যাব ওর কাছে। ফারহান। ফারহান কিছু না বলে আকাশের দিকে তাকালো। পুষ্প এই নাম এখনো তার হৃদয় জুড়ে ছারখার করে দেয়। এই যে এই মুহূর্তে বুকের বাঁ পাশটা খুব ব্যথা করছে। কাঁধে মেহেরাবের হাত পড়তেই ঝাপটে জড়িয়ে ধরে মেহেরাবকে। হঠাৎ এমন করে ধরায় মেহেরাব 2 কদম পিছিয়ে যায়। শুনতে পায় ফারহানের কান্না মিশ্রিত কণ্ঠ। ভাই, আজও ওর জন্য আমার হৃদয় পুরো ছারখার হয়ে যায়। বিশ্বাস কর, ওকে আমি চাইলেও ভুলতে পারি না। ওর স্মৃতি বড্ড পোড়ায় আমায়। ও কেন আমাকে ছেড়ে চলে গেল? কি ভুল ছিল আমার, বলো না? আমি যে আর সহ্য করতে পারছি না। দিনে দিনে আমার ব্যথা বাড়ছে। আমি কবে যাব ওর কাছে? আত্মহত্যা পাপ, না হলে আমি আরো অনেক আগে ওর কাছে গিয়ে ওর আমাকে ছেড়ে চলে যাওয়ার শাস্তি দিয়ে দিতাম। শান্ত হ ভাই আমার। ভাই, তোমরা আমাকে অন্য কাউকে কেন বিয়ে করতে বলো? আমার মনে হয় যে এখনো পুষ্পর বাস, সেখানে আমি কিভাবে অন্য কাউকে ঠাঁই দিব? মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করা যায়? উত্তর দেয় না মেহেরাব। আজ প্রথম ফারহান নিজের কথাগুলো উজাড় করে বলছে। এতদিন গুমট হয়েছিল, যার কারণে ভিতরে ভিতরে ছেলেটা আরো মরে যাচ্ছিল। ফারহান বলে, জানো, ওর চুলগুলো উপর মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কত যত্নে রাখি, তাও ভেঙে যায়। আজও একটা ভেঙে গেল। কিন্তু কেন? আমি কি এত খারাপ? ফারহান ফির বলে। মেয়েরাবও নিজেকে আটকাতে পারে না। মনের ভিতরে পুরনো ব্যথারা হানা দিচ্ছে। মনে পড়ে গেল সেই কালো দিনগুলোর কথা। নিজের কলিজার টুকরো বোনের মৃত্যু, সে বোনের খাটিয়া নিজের কাঁধে বহন। এর থেকে কষ্টের আর কি হতে পারে একটি ভাইয়ের জন্য? তার বোনের বদলে সে মারা গেলে কি খুব বেশি ক্ষতি হতো? বরং তার বোনের জায়গায় সে মরলে তার শান্তি লাগতো। কেন এমন হলো? প্রকৃতি কি তার বাবাকে শাস্তি দেওয়ার জন্য এমন করেছিল? তাহলে সেই বলি সে হলে কি মন্দ হতো? হতাশার শ্বাস ছাড়ে মেহেরাব। আমরা চাইলেও আমাদের অতীতে যেতে পারবো না, আর না তো কাউকে জীবিত করতে পারবো। সবাইকে একদিন এই দুনিয়া ছাড়া লাগবে। তবে কাছের মানুষ হারানোর মতো যন্ত্রণা থেকে আর কিচ্ছু হতে পারে না। চাচি আম্মা আজও ফারুক ভাইয়ের ফেরার আশায় থাকে। ব্যবসার কাগজপত্র দেখছিল মেহেরাব। সে সময় মাহার কথা শুনে হাত থমকে যায় সে। কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, কিছু অপেক্ষা আজীবন থেকে যাওয়া ভালো। সেদিন গুলি আপনি করেছিলেন, তাই না? কেন করেছিলেন? বাঁচিয়েও তো শাস্তি দেয়া যেত। আমি ওকে অনেকবার তোমার থেকে দূরে থাকতে বলেছিলাম। ও হয়তো আমাকে সহজভাবে নিয়েছিল। বিশ্বাস করো, তোমার বেলায় আমি কঠোর, খুব কঠোর। যে ও বলছিল তোমার থেকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। তাই বলে মেরে ফেলবেন? হ্যাঁ, পাপিষ্ঠদের বাঁচিয়ে রাখার মানেই হয় না। তাদের বাঁচিয়ে রাখলে তারা পাপ কাজ করে আরো বাড়িয়ে দেয় কমনের বদলে। আমায় পুরো ঘটনাটা বলুন। মাহার কথায় মেহেরাব আবারও সে পুরনো দিনে ফিরে যায়। চোখের সামনে ভেসে ওঠে সেই দিনগুলোর কথা। ফারুকের চরিত্র ভালো ছিল না, মেহেরাব আগে থেকেই জানতো। গ্রামে মানুষ ফারুকের নামে বিচারও দিয়েছিল। মেয়েদের বিরক্ত করাই যেন তার নিত্যদিনের কাজ ছিল। তবে তার চাচা মানুষদের মুখ কৌশলে বন্ধ করে রাখত, প্রয়োজনে টাকাও দিত। ফারুক সব ধরনের নেশার আসক্তি ছিল, পাশাপাশি অবৈধ কাজও করত, যা মেহেরাব আর ফারহানের গানেও এসেছিল। ফারহান এসব জানার পর থেকেই প্রমাণ খুঁজে গিয়েছিল ফারুকের বিপক্ষে। কারণ সে আইনের মানুষ হিসেবে অবৈধ কাজের পক্ষে যেতে পারবে না, সে ভাই হোক বা অন্য কেউ। এর মাঝে সে খেয়াল করলো ফারুক মাহার দিকে কুনজর দেয়। মেহেরাব ফারুককে শাসন করে বলে মাহার থেকে দূরে থাকতে। তবে ফারুক সে কথা শুনে না, বরং মেহেরাব না থাকাই সুযোগ নিতে চায়। ভাগ্যক্রমে সেদিনই মেহেরাব বাড়িতে আসে, আর এসে দেখে ফারুককে মাহার সাথে জোর জবরদস্তি করতে। দেখে রাগে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে তার পকেটে রাখা ফারহানের পিস্তল দিয়ে ফারুককে গুলি করে। মাহা যদি সেদিন সামনে তাকিয়ে গুলি করা ব্যক্তিকে দেখতে চাইতো, তাহলে হয়তো সে মেহেরাবকে দেখতে পেত। কিন্তু সে সেদিন হেতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। যে কে গুলি করেছে না দেখে বাড়ির দিকে দৌড় দিয়েছিল। মেহেরাব যখন নিজের হুঁশে ফিরল, সে সময় ফারহান উপস্থিত হয়। ফারহানই সেদিন মেহেরাবকে বলে বাড়ির কাউকে কিছু না জানাতে, আর সে নিজেই ধামাচাপা দেয় পুরো বিষয়টা।
নিজের ভাই রেখে মেহেরাবের পক্ষ নেওয়ায় মেহেরাব অবাক হয়ে জানতে চায় কেন তাকে বাঁচাচ্ছে। পরে ফারহান জানে ফারুক পাশের গ্রামের একটি মেয়েকে ধর্ষণ করেছে, যার কোনো প্রমাণ নেই, তবে সেটা ফারুকই করেছে তার বন্ধুদের সাথে মিলে, যা সে নিজেই শুনেছে ফারুকের কাছ থেকে। ফারহানের হিসেবে এমন মানুষ দুনিয়াতে থাকাও পাপ। পৌষ মাসের শীতের ঋতু চলছে। শীতের দিকে পিঠে পুলির আয়োজন না করলে কি চলে? পুরো জমিদার বাড়ি আজ জমজমাট। বাড়ির মেয়ে আর মেয়ের জামাইরা এসেছে শীতের পিঠের দাওয়াতে। হরেক রকম পিঠে বানানো হয়েছে। বাচ্চাগুলো অনেক দিন পরে একসাথে হওয়ায় খেলছে। সুবাসিনী আরেক পুত্র সন্তানের মা হয়েছে। 2 সন্তান আর স্বামী নিয়ে বেশ সুখে আছে এখন সে। আর মিতালি, সেও বেশ সুখে আছে। একটি মেয়ে হয়েছে, তার বয়স 5 বছর। সবাই হলরুমে বসে আড্ডা দিলেও ফারহান তার নিজের ঘরে বসে কাজ করছে। নিজেকে কাজের মাঝেই ব্যস্ত রাখে সব সময় সে। মালিহা বেগম মিতালিকে বলেছে ফারহানের পিঠে দিয়ে আসতে। মিতালি বাধ্য মেয়ের মতো পিঠে নিয়ে গেল ফারহানের ঘরে। গিয়ে দরজায় করাঘাত করলো। ফারহান ভাই, আসবো? ও, আয়। মিতালি অনুমতি পেয়ে রুমে ঢুকে বলে, আপনার জন্য পিঠে পাঠিয়েছে। আচ্ছা রাখ। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোর মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এসেই আপনার কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আপনি তো ব্যস্ত। কাজ শেষ হলে নিচে আসবো, ওদের বলে দিস। আর ভুলেও এখানে পাঠাবি না। পরে এসে আমার সমস্ত কাজে পানি ঢেলে দিবে এক একটা বদের আড্ডি। ফারহানের কথা শুনে মিতালি হেসে দেয়। আসলে এই বাচ্চাগুলো ভারী দুষ্টু, সবাইকে জ্বালিয়েই মারে। পরক্ষণেই মনে মনে ভাবে 6 বছর আগে যদি পুষ্পর সাথে ফারহানের বিয়ে হতো, তাহলে আজ তাদেরও হয়তো একটি সুন্দর ফুটফুটে বাচ্চা থাকতো। কথাটা ভাবতেই মিতালির বুক ভারী হয়ে আসলো। সে কখনো চায়নি ফারহানের সাথে এমন কিছু হোক। সে তো সুখে আছে, তাহলে ফারহানের সাথে কেন এমন হলো? পুষ্পিতার কথা ভেবে আজও সে কান্না করে। মেয়েটা কত সরল মনের ছিল, অথচ বাবার হাতেই তার মৃত্যু হলো। ওগো, কি চাই? আজব, কিছু চাইলেই কি আমি এভাবে ডাকি নাকি? আচ্ছা, তাহলে কিছু চাই না? না মানে, ওই আর কি, পাশের বাসার চাচি অনেক সুন্দর সুন্দর শাড়ি এনেছে বিক্রি করার জন্য, আমিও নেব। কিছুদিন আগে কে যেন অনেকগুলো শাড়ি কিনলো। সে তো অনেক দিন হয়েছে। এই, আপনি দিন দিন এমন কিপটা হয়ে যাচ্ছেন কেন? কিপটেমি করি, তাতেই শাড়ি দিয়ে ঘর ভরে ফেলেছ। আর কিপটেমি না করলে কি করতে? ধুর, লাগবে না আপনার টাকা। চাচা এসছে, আমার চাচার থেকে টাকা নিব আমি। এই, তোমার সাহস তো কম না? নিজের চাচার সামনে আমাকে খারাপ বানাতে চাচ্ছ? তাহলে বলেন, আমার যতগুলো শাড়ি লাগবে কিনে দেবেন। আচ্ছা দিব, তাও আমার মান সম্মান খেও না। আর আমার মেয়ে কোথায়? ঘরে ঘাপটি মেরে বসে থাকলে জানবেন কিভাবে? নিচে চলেন। হায় আল্লাহ, আমার জান আমাকে পাঠিয়েছে আপনাকে পিঠা খেতে ডাকতে, আর আমি এসে আপনার সাথে বকবক করে যাচ্ছি। আপনার জন্য এখন আবার আমার বকা খেতে হবে। এই শুনুন, আমাকে বকা দিলে আপনি বলবেন আপনার দোষ, আমার কোনো। মেহেরাব মাহার মুখ চেপে ধরেছে। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল এই মেয়ের বকবক শুনতে শুনতে। সামনে যে আরো কত কথা শোনা লাগবে তা ভাবতেই সে নিজের আত্মার মাগফিরাত কামনা করে নিল। আচ্ছা, সব দোষ আমার ঘরে নিয়ে দিব। এখন নিচে চলো। মেয়েকে অনেকক্ষণ হয়েছে দেখে নেই। আর তোমার বাবা মায়ের সাথেও কথা বলা হয়নি, কাজের চাপে তারা খারাপ ভাবতে পারে। না, তাদের বলে দিয়েছি আপনি ব্যস্ত, এখন চলেন তো। বলে মাহা মেহেরাবের হাত ধরে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মেহেরাব পিছন থেকে ডেকে উঠে। বেগম সাহেবা। এই নামে ডাকলে আজও মাহার মনে ভিতর শীতল হাওয়া বয়ে যায়। কেউ কি করে পারে এত সুন্দর করে ডাকতে? এই নামে যখন মেহেরাব ডাকে তখন তার কণ্ঠে থাকে শীতলতা, মুগ্ধতা আর আবেগে ভরা। মাহা পিছনে ঘুরতেই মেহেরাব তার অশ্র ছোঁয়ায় মাহার কপালে গালে। আর মাহা আবেগে চোখ বুঝে নেয়। মেহেরাবের ভালোবাসা দিন দিন যেন বেড়েই চলেছে। এত ভালোবাসার মানুষ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তার জীবনের সবচেয়ে বড় পাওনা মেহেরাব, যাকে ছাড়া সে শূন্য। শীতের শেষের দিকে প্রকৃতি যেন একটু বেশি সুন্দর। মিষ্টি রোদের আলোয় মেহেরাবের ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে মাহিরা ঘুমিয়ে আছে, তার গায়ের উপরে নিজের ছোট হাতটি দিয়ে রেখেছে। এই ছোট্ট প্রাণটি খুব আদরের মেহেরাবের। মেয়ের কপালে চুমু খেলো। দরজা খোলা, মাহা হয়তো নিচে কাজ করছে। মেয়েকে বুকে জড়িয়ে কম্বল ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে আবারও চোখ বুঝে নিল। উদ্দেশ্য আরো কিছুক্ষণ শুয়ে থাকবে। উঠতে বেশ আলসেমি লাগছে। শীত মানেই তার কাছে আলসেমি। ঠিক সেই মুহূর্তে পায়ের আওয়াজ শুনতে পেল। বুঝতে আর অসুবিধা হলো না কে হতে পারে, কারণ এমন চঞ্চল পায়ের আওয়াজ একজনেরই।
বয়স হচ্ছে অথচ মেয়েটার চঞ্চলতার কোনো কমতি নেই। হঠাৎ মনে পড়লো বিয়ের পরে মাহার এই বাড়িতে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল। তখন মাহা তার কাছে এসে অভিযোগ করত। সময়ের সাথে সাথে সবাই যেন আপন হতে লাগলো। এখন আর কেউ কারো নামে অভিযোগ করে না। নিজেদের মধ্যে ঝামেলা হলে নিজেরাই সমাধান করে ফেলে। মেহেরাব চোখ বুজে নিয়েছে যাতে মাহা তাকে ডেকে উঠায়, অথচ মাহা পুরো ঘর জুড়ে পাইচারি করছে। মেহেরাব বুঝলো মাহা কিছু বলবে কিন্তু বলতে পারছে না, তাই সে নিজের থেকেই গা থেকে কম্বল সরিয়ে বলে উঠল, কি হয়েছে? ঘর জোরে এমন পাইচারি করছো কেন? মাহা মেহেরাবের ডাকে তার দিকে তাকায়। পরক্ষণেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। মেহেরাব মাহার হঠাৎ লজ্জার মানে বুঝে না। কি ব্যাপার, তুমি লজ্জা পাচ্ছ? মাহাদির বাই এসে মেহেরাবের পাশে বসে। এরপর মেহেরাবের হাত নিজের পেটে দিয়ে মিনমিন সুরে বলে, আরেকজন আসতে চলেছে। স্তব্ধ হয়ে যায় মেহেরাব। অবাক কণ্ঠে জানতে চায়, সত্যি? 3 সত্যি। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে মেয়েকে সযত্নে পাশে শুইয়ে দিয়ে দ্রুত গতিতে উঠে মাহাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয় মেহেরাব। মাহার গালে কপালে অসংখ্য বার অশ্রু ছোঁয়ায়। আমাকে আবার এত সুন্দর সুখবর দেওয়ার জন্য ধন্যবাদ বেগম সাহেবা। আপনাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ভালোবাসি বেগম সাহেবা। আমিও। সমাপ্ত।